নমস্কার, আগমনীর ক্লাসরুমে আপনাদের স্বাগত জানাই। আজকের বিষয় হচ্ছে গ্রিনিং ওয়েস্টল্যান্ড। তো গ্রিনিং ওয়েস্টল্যান্ড কি? গ্রিনিং ওয়েস্টল্যান্ড হচ্ছে যে তার আগে একটু বলে নিই এই কথাটা এলো কোথা থেকে। অর্থাৎ আমরা যখন ওই যে কালকে আলোচনা করছিলাম, আবার একটু বলে নিই যে যারা আজকে প্রথম আমাকে দেখছেন তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেখবেন, তাহলে কালকের বিষয়টা রিলেট করতে পারবেন। তো এবার চলে আসি মূল বিষয়ে। যে যখন আমরা গ্রিনিং ওয়েস্টল্যান্ড বিষয়টা কোথা থেকে এলো, যখন আমরা ওই আমাদের 5 ইয়ার প্ল্যানিং নিয়ে খুব ব্যস্ত হয়ে রয়েছি, আমাদের সোশ্যাল ইকোনমিক ডেভেলপমেন্ট নিয়েও ব্যস্ত রয়েছি। তো সেই সময় আমরা রিয়ালাইজ করলাম যে আমাদের এক এক করে সমস্ত জমি কিন্তু নষ্ট হয়ে গেছে বা যাচ্ছে। হ্যাঁ, কিছুটা তো বুঝতে পারলাম যে নীল চাষের জন্য নষ্ট হয়ে গেছে বা অধিক পরিমাণ গাছ কাটার জন্য নষ্ট হয়ে গেছে, কিন্তু তাছাড়াও কেন নষ্ট হয়ে যাচ্ছে সেইটা কিন্তু আমরা বুঝতে পারছিলাম না। তো এবার সেটা তো বুঝতে পারছিলাম না, যাই হোক, না বুঝতে পারলে আর কি করার। হ্যাঁ, সেটা তো পরবর্তীকালে কিভাবে বুঝতে পেরেছি সেটা গতকালকে আমি বলেছি, তাই আজকে আর ওই কথায় যাচ্ছি না। তো এবার যখন বুঝতে পারছি যে ওয়েস্টল্যান্ডের পরিমাণ বাড়ছে, কিন্তু এক্ষেত্রে তো আমাদের রোজগার, আমাদের খাওয়া সমস্তটা ডিপেন্ড করছে ভূমির ওপর। যেহেতু আমরা নদীমাতৃক দেশ, আমাদের চাষবাসের ওপরই ডিপেন্ডেন্ট, আমাদের অর্থকরী প্রাথমিকভাবে চাষবাস, তারপরে শিল্প। তো সেক্ষেত্রে এবার তো বুঝতে পারছি না যে কি প্রবলেমটা হচ্ছে। তাহলে তখন উপায় একটাই ছিল, যখন 10th 5 ইয়ার প্ল্যানটা চলছিল তখন আমাদের একটাই উপায় যে কি না, ওয়েস্টল্যান্ডটাকেই চাষবাসের কাজে লাগাও। তো এক্ষেত্রে তখন কি দরকার হয়ে পড়লো? এক্ষেত্রে তখন দরকার হয়ে পড়লো লোকাল পিপলসদের পার্টিসিপেশন, অর্থাৎ স্থানীয় মানুষদের কিন্তু মতামত। এই যে স্থানীয় মানুষের মতামত নিয়ে পতিত জমিতে চাষ করার বিষয়টা চলে এলো, এইটাকে বলা হচ্ছে কি গ্রিনিং ওয়েস্টল্যান্ড। অর্থাৎ আবারও বলছি, স্থানীয় মানুষদের পরামর্শে, বিজ্ঞানের সহায়তায় পতিত জমিতে চাষাবাদ এবং ফসল উৎপাদনের প্রক্রিয়াকে বলা হচ্ছে গ্রিনিং ওয়েস্টল্যান্ড। গ্রিনিং ওয়েস্টল্যান্ড কিন্তু সবসময় যে ফসল দিচ্ছে তা নয়। বহু গাছ আছে যেগুলো কষ্ট সহ্য করে বেঁচে থাকতে পারে। দেখুন, গাছের তো একটাই ইউটিলিটি সর্ব অবস্থাতেই আছে, যে কার্বন অ্যাবজর্পশন। হ্যাঁ, সেটা তো সর্ব অবস্থাতেই আছে। এছাড়াও তো গাছের ওপর আমরা বিভিন্নভাবে নির্ভরশীল, খাওয়া দাওয়া থেকে শুরু করে পোশাক আশাক, ওষুধপত্র, সমস্ত কিছু। তখন স্থানীয় মানুষেরা কি করলেন, যে জমির কোয়ালিটি বুঝে, তারা যারা নিয়মিত চাষাবাদের সঙ্গে যুক্ত, তারা কি করলেন, জমির কোয়ালিটি বুঝে যে সরকারকে তখন সাহায্য করলেন যে কি ধরনের চাষ ওখানে করা যেতে পারে। বহু ক্ষেত্রে তারা ভাবলেন যে যে সমস্ত মেডিসিনাল প্লান্টগুলো আছে, যারা কষ্ট সহ্য করে বড় হতে পারে, সেই সমস্ত মেডিসিনাল প্লান্টগুলো চাষ করার জন্য, কখনো বা কাঁটা ঝোপঝাড় জাতীয় গাছ চাষ করার জন্য, হ্যাঁ, কখনো বা যে সমস্ত শস্য কষ্ট সহ্য করে বেঁচে থাকে সেই সমস্ত, অর্থাৎ সয়েল কোয়ালিটি অনুযায়ী চাষাবাদের পরামর্শ এইসব স্থানীয় মানুষেরা সরকারকে দিতে লাগলেন, এবং সরকারও বিজ্ঞানসম্মতভাবে সেগুলো চাষাবাদ শুরু করলেন এবং ভীষণ রকম বেনিফিটেড হলেন। হ্যাঁ, বোথ স্থানীয় মানুষ এবং সরকার দুজনেই ভীষণ রকম বেনিফিটেড হলেন। কিভাবে না, ধরুন যে সমস্ত ভেষজ গাছগাছরা রয়েছে সেখান থেকে সেগুলো প্রচুর পরিমাণে চাষ করার পর ফলে কি হচ্ছে, এক তো হচ্ছে আমরা মেডিসিনাল প্লান্ট থেকে মেডিসিন পাচ্ছি, এছাড়া কি হচ্ছে, আফটারঅল গাছ তো কার্বন অ্যাবজর্ব করছে, ফলে প্রকৃতি ভালো থাকছে। এছাড়া কি হচ্ছে, গাছের যে ক্ষমতা, মাটি ধরে রাখার ক্ষমতা, মাটির জল ধারণ ক্ষমতা বাড়ানো, এই দিক থেকেও হয়তো ওয়েস্টল্যান্ডের কিন্তু আস্তে আস্তে সেই ল্যান্ডগুলো আর ওয়েস্ট থাকছে
যাচ্ছে না, সেগুলো পতিত জমি থেকে কিন্তু আস্তে আস্তে কিন্তু একদম মানে ফসল উৎপাদন করার মতো কিন্তু জমি হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো তাদের যে ফার্টিলিটিটা নষ্ট হয়ে গেছিলো সেইগুলোকে কিন্তু তারা আস্তে আস্তে রিকভার করে নিচ্ছে। এছাড়া আবার কি হচ্ছে, ধরুন কাটা ঝোপঝাড় জাতীয় গাছগুলো ওই আগের কাজ, ওই কার্বন অ্যাবসর্ব করছে, মাটিতে জলের পরিমাণ ভারসাম্য বজায় রাখছে, একই সাথে কাটা ঝোপঝাড়গুলো স্থানীয় মানুষেরা পোড়ানোর কাজে ব্যবহার করছে, অর্থাৎ তাদের রান্না করা বা অন্যান্য টুকটাক কাজে ব্যবহার করতে পারছে। তো এই করে দেখা গেল যে সরকার এবং স্থানীয় মানুষ দুই পক্ষ উপকৃত হচ্ছে এবং একই সাথে মাটিও কিন্তু আস্তে আস্তে উর্বরতা ফিরে পাচ্ছে। এছাড়া কি দেখা যাচ্ছে, এছাড়া দেখা যাচ্ছে যে কি না আস্তে আস্তে কি তৈরি হচ্ছে না, যে অ্যাগ্রো ইকোলজিক্যাল জোন তৈরি হচ্ছে। অ্যাগ্রো ইকোলজিক্যাল জোন কি না, যেখানে একেবারে জৈব পদ্ধতিতে চাষ করা হবে এবং তার সাথে কি হবে, প্রচুর আর্থিক বেনিফিট হবে এবং মাটি বা প্রকৃতিরও কিন্তু প্রচুর কিন্তু উন্নতি ঘটবে। তারপর আস্তে আস্তে কি শুরু হলো, তারপর আস্তে আস্তে হচ্ছে যে শস্যাবর্তন, অর্থাৎ ধরুন একবার ডাল চাষ হলো, তারপরে হয়তো অন্য কিছু চাষ হলো, তারপর আবার ধান চাষ হলো। হ্যাঁ, এই যে রোটেশন করার ফলে তার ফলে কি এক নিউট্রিশন বারবার খরচ হয়ে যাচ্ছে না, তাহলে বিভিন্ন ধরনের আর মানে যে কোনো ডাল জাতীয় গাছ প্রচুর পরিমাণে মাটিতে নাইট্রোজেন আটকে দেয়, তো ফলে ভীষণ রকম সেটা গাছের পুষ্টির জন্য বা মাটির উর্বরতা বৃদ্ধির জন্য জরুরি। তো এই যে ক্রপ রোটেশনটা শুরু হলো, তো এই সব মিলিয়ে দেখা যাচ্ছে কি যে গ্রিনিং ওয়েস্টল্যান্ড কিন্তু দারুণ কাজ দিল এবং এক এক করে কিন্তু ওয়েস্টল্যান্ডগুলোকে আস্তে আস্তে ফার্টাইল করে তুলল। তো সুতরাং সরকারের এই যে দশম পরিকল্পনা, পঞ্চবার্ষিকী পরিকল্পনায় যে গ্রিনিং ওয়েস্টল্যান্ড, এইটা কিন্তু দারুণ কাজ দিল। তো আজকের এই বিষয়টা যদি আপনাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই। আর সকলকে অনুরোধ রইল, সকলের কাছে অনুরোধ রইল যে এইটুকু তো সময় প্রকৃতির জন্য আমরা ব্যয় করতেই পারি, 5-7 মিনিট, তাই প্লিজ স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন এবং পরিবেশকে আমাদের নিজেদের স্বার্থে ভালো রাখুন। নমস্কার।